হারাম সম্পর্ক আমার কারো সাথে নেই। আমিও নিজেও শুনছি যে উঠতি মডেল। মেঘনা আলম আসলে কিভাবে একজন রাষ্ট্রদূতের সাথে প্রেম করে ফেললো? সবাইকে আমার মনে হয় যে একটা ছোটখাটো বনভোজনে পাঠানো উচিত, 1 সপ্তাহের জন্য জেল জীবন কেমন। প্রেম বললে এটা অনেক তুচ্ছ শোনা যায়। আমার মনে হয় আমাদের মধ্যে যেটা ছিল। মেঘনা আলমের অনেক সামাজিক কাজের অভিজ্ঞতা আমরা জানি, জেল জীবনের অভিজ্ঞতা কেমন ছিল? আমার মনে হয় কি যে যারা আছে স্পেশালি স্টুডেন্টস ওর এনিবডি সবাইকে আমার মনে হয় যে একটা ছোটখাটো বনভোজনে পাঠানো উচিত, 1 সপ্তাহের জন্য জেল জীবন কেমন। নো, ইট রিয়েলি টিচেস ইউ আ লট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানে একেবারেই কোনো রিসোর্স ছাড়া এবং একেবারেই হচ্ছে কোনো সেলফ অথরিটি ছাড়া, মানে আমরা যেটাকে বলি আমাদের জীবনে ইন্ডিপেন্ডেন্স না, একেবারেই স্বাধীনতা ছাড়া পরাধীন একটা জীবন, এবং সেখানে কোনো রিসোর্স নাই, সেখানে কোনো নিশ্চয়তা নেই যে কখন আমি এখান থেকে বের হব বা আমার জীবনটা ঘুরে দাঁড়াবে কিনা। সেই পরিস্থিতিটা কেমন এটা আসলে প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট 1 সপ্তাহের জন্য হলেও গিয়ে থেকে দেখা উচিত। মেঘনা আলম, দেশের বাইরে আপনাদের যে সুনামের জায়গাটা আছে, সেই সুনামের জায়গাটা আপনার ব্যক্তি জীবনে ঘটে যাওয়া অনেক বিষয়ে কতটা আসলে প্রভাব পড়েছে? এটার প্রভাব তো আসলে আমি বলবো ইন্টারন্যাশনাল লেভেলের থেকে ন্যাশনাল লেভেলে অনেক বেশি হার্মফুল হয়েছে। কিন্তু আমার নিজের দেশের মানুষ যাদের আসলে বহির্বিশ্বের অনেক কিছু সম্পর্কে সেরকম আইডিয়া নেই, এবং তারা দেখা যায় একটা কিছু সংবাদপত্রে পড়লো বা সংবাদে দেখলো, তারা কিন্তু সেটা তাৎক্ষণিক বিশ্বাস করে ফেলে। এবং এখনো যে আমার ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যে আসলে আন্দাজে বলা হচ্ছে কোনো প্রমাণ বা ভিত্তি ছাড়া, সেটা কিন্তু বাংলাদেশের আপামর জনতা এখনো বুঝে উঠতে পারেনি। তবে আমার মনে হয় যে আমি একদম প্রথম দিকে যেরকম ভাবতাম তার থেকে কিন্তু আমি এখন অনেক বেশি পজিটিভ। কতটা ভেঙে পড়েছিলেন আসলে ওই সময়টাতে? মানসিকভাবে আমি আসলে ভেঙে পড়িনি, আমি যদি সত্যি কথা বলি। তবে একেবারেই ব্যক্তিগত জায়গাতে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম যে আমি বলতে পারেন যে পার্সনকে পৃথিবীতে সবচেয়ে বেশি ট্রাস্ট করেছি, আমার ট্রাস্টটা ব্রেক তো সেই করেছে। তো ব্যক্তিগতভাবে সেখানে আমি বলতে পারবো অনেক হার্ট ফিল করেছি। তবে আমার উপর এই জেল ডিটেনশন বা আমি আমরা যেটাকে বলি ভদ্র ভাষায় আনলফুল বা ইলিগাল যা কিছুই হয়েছে, সেই জিনিসগুলো আমাকে মানসিকভাবে খুব একটা ভাঙতে পারেনি। সাধারণ মানুষও তো আসলে আমাদের দেশেরই মানুষ। সেই জায়গা থেকে তাদের যে সাধারণ ভাবনা, যে একজন মেঘনা আলম আসলে কিভাবে একজন রাষ্ট্রদূতের সাথে প্রেম করে ফেললো, খুব সহজ ভাবনা, আসলেই কিভাবে প্রেম করে ফেললো? He's not the only রাষ্ট্রদূত or ambassador I know. A lot of ambassadors are my friends. এবং সংস্কার করা, কাজ করা, ক্লাইমেট জাস্টিস, উইমেন্স রাইটস নিয়ে যে কাজটা সরকারের করা উচিত বা ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মের করা উচিত, আমরা পাবলিক স্পেস থেকে সেটা নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে তো আমার আসলে অনেক রকম দেশের মিনিস্টার কিংবা অ্যাম্বাসেডর, আলহামদুলিল্লাহ তারা আমাকে যথেষ্ট সম্মানের সাথে ট্রিট করেন। ইনফ্যাক্ট এই যে এত বড় একটা কেলেঙ্কারি টাইপের খবর আমাকে নিয়ে করা হয়েছে, এরপরও কিন্তু বিভিন্ন দেশের সেই অ্যাম্বাসি রাষ্ট্রদূতরা আমাকে এখনও সাপোর্ট করছেন, মোরালি, সোশ্যালি, সব দিক থেকেই সাপোর্ট করছেন, বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ওয়ার্ক দ্যাট উই ডু। আপনারও যেমন একটি সামাজিক মর্যাদার জায়গা আছে, তারও কিন্তু ছিল। সেই জায়গা থেকে আপনাদের এই ব্যাপারটা কি অন্যভাবে হতে পারতো কিনা? আসলে আমার দিক থেকে আই হ্যাভ অ্যাক্টেড অন সেলফ ডিফেন্স, কারণ আমাকে যদি অ্যাটাক করা হয় তখন তো আসলে ডিফেন্স মোডে যাওয়া ছাড়া আর উপায় থাকে না। তবে ওর দিক থেকে উচিত ছিল আরও অনেক বেশি ম্যাচিওর হয়ে এটা হ্যান্ডেল করা। ইনফ্যাক্ট আমি বলেছি যে চেষ্টা করা হয়েছে, সে সেইভাবে আসলে পার্টিসিপেট করেনি যেটা সম্মানের সাথে রিজলভ করা সম্ভব। মেঘনা আলমের আসলে যে প্রেমের জীবনটা, আপনি যে কথাটা বলছিলেন যে মেঘনা আলম আসলে জেল জুলুম এইসবে যতটা না ভেঙে পড়েছে, তার চেয়ে প্রেমে বেশি ভেঙে পড়েছে। প্রেম প্রেম শব্দটা আসলে probably is not the right word to use. I would rather say we shared a dignified bond. কারণ প্রেম বলতে আসলে আমরা আমাদের সমাজে যেরকম মনে করি, হ্যাঁ ব্যাপারটা এরকম ছিল না। সো এইরকম একটা সম্পর্কের মধ্যে আসলে প্রেম বললে এটা অনেক তুচ্ছ শোনা যায়। আমার মনে হয় আমাদের মধ্যে যেটা ছিল সেটা স্পিরিচুয়ালি, রিলিজিয়াসলি, সামাজিক সব দিক থেকে অনেক সম্মানের একটা সম্পর্ক ছিল। যে মেঘনা আলম কেন হচ্ছে তার মডেল শব্দটাকে আসলে কেন তার সাথে রাখতে চাচ্ছে না? বিকজ ফার্স্টলি
মডেল বললে আমার মনে হয় যে আমাদের এখানে যারা অ্যাকচুয়ালি মডেল ওদেরকে হেয় করা হবে, কারণ আমি তো মেইন স্ট্রিম মডেলিংয়ের সাথে নেই। আমিও নিজেও শুনছি যে উঠতি মডেল, আননোন মডেল। আসলে মডেলিং ইন্ডাস্ট্রিতে ঢোকার বয়সও নেই আমার, আই হ্যাভ ক্রস 30 লং এগো। সো এই জায়গাটা আমার মনে হয় ইটস বেটার টু গো উইথ মাই রিয়েল আইডেন্টিটি। মেঘনা আলমের রিয়েল আইডেন্টিটিটা কি আসলে? টু দ্য পয়েন্ট বলি, আমি এখন মিস বাংলাদেশ ফাউন্ডেশন রান করছি অ্যাজ চেয়ারপারসন, এবং আমার প্রফেশনাল আইডেন্টিটি হচ্ছে আমি একজন রাজনৈতিক প্রশিক্ষক বা লিডারশিপ ট্রেনার ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স। রাজনীতির যে প্রশিক্ষণ, বাংলাদেশের রাজনীতিবিদদের বা রাজনৈতিক ধারায় যারা কাজ করেন তাদেরকে প্রশিক্ষণ করা ভীষণ জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু আসলে আপনার জায়গা থেকে এটা কতটা করতে পেরেছেন? বাংলাদেশে শুধু রাজনীতি না, আমরা বাংলাদেশে আসলে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড বলি, জার্নালিজম ওয়ার্ল্ড বলি, আর্ট অ্যান্ড ক্রাফট বলি, সব জায়গাতেই আসলে প্রশিক্ষণের স্পেস অনেক কম। বাট আমি যদি আমার কাজের ক্ষেত্র বলি, আই হ্যাভ বিন ট্রেনিং ইন্টারন্যাশনালি বোথ অফলাইন অ্যান্ড অনলাইন, এবং আমি যেই প্লেস থেকে নিজে শিখেছি সেখানে কিন্তু অনেক দেশের যারা প্রধানমন্ত্রীও আছে তারাও শিক্ষা গ্রহণ করেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো, why not educate yourself more? আমরা যদি বাইরের দেশের প্রধানমন্ত্রীর কথা বললেন, এরকম ছোট দু একটা উদাহরণ যদি শুনতে চাই। এক্সাক্ট নাম বলা তো ঠিক হবে না, বাট আমি দেশের নাম বলতে পারি, যেমন নেপালের যারা থাকে ইন দেয়ার রুলিং পাওয়ার, a lot of them have learned from the same place where I learned. দর্শক, চ্যানেলের সাথে দীর্ঘ আলোচনায় ছিলেন মেঘনা আলম, আমরা তার কথা শুনলাম। একটা জিনিস একটু অ্যাড করলে ভালো হয়, কারণ আমি যেহেতু এটা চ্যানেল আই হোপ আ লট অফ পিপল উইল সি দিস। আমি একটা কমেন্টস দেখছি যে অনেক মানুষ করছে, হ্যাঁ, তারা বারবার একটা কমেন্টস করছে যে হারাম রিলেশনশিপ, এবং কিছু নোংরা মন্তব্য আমি দেখতে পাচ্ছি, যেটা আমি ওদের দোষ বলবো না, আমি বলবো যে এই যে কিছু প্রসিকিউটার্স তারা যে মিডিয়ার সামনে এসে অনেক রকম মিথ্যা কথা বলেছে, হারাম সম্পর্ক আমার কারোর সাথে নেই, এটা ক্লিয়ার হওয়া প্রয়োজন।